আমার উপরে কঠিন স্টেপ নিও না, তাহলে সবাই আমরা জেলে চলে যাব। এই ধরনের নাকি অনেক লোক বলেছেন। তাদের কথাবার্তা শুনে আমি এটাই শুনতে পেলাম। সারা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আইন নিয়ে জ্ঞান দিচ্ছেন চন্দ্রচূড় বাবু, সম্মানীয় প্রধান বিচারপতি। তিনি বোধহয় ওই কথা শোনার পর থেকে আজ অবধি, আজ কেন, যতদিন এই চেয়ারে থাকবেন উনি রাত্রিবেলা ঘুমোতে পারবেন না, থেকে থেকেই ধরপর করে উঠে বসে পড়বেন। আমি জানি না যদি জ্ঞানটা যেভাবে দিয়ে ফেলেছেন তাতে আসলে হিতে বিপরীত হলো না হিতে হাতি বেরোলো। পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে অসুবিধে হচ্ছে মুখ্যমন্ত্রী আপনার দলের চুরি জোচ্চুরি, নোংরামি আর তালিবানি অহংকারী শাসনকে দেখে। এতদিন ধরে বসেছিল আপনার কর্পোরেশন কি ঘুমোচ্ছিল? আপনি তো সবার মন্ত্রী, আপনি বাড়ির পিসিমা ঠাকুমার মতো গল্প করছেন, এ খারাপ ও খারাপ, নাকি আপনি সাংবাদিক রিপোর্টিং করে দেওয়াটা আপনার কাজ? কার এরূপ প্রেরণায় এই সমস্ত জ্যান্ত জঞ্জালরা জন্মায়? মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, অনেকেই বলছেন যে যেহেতু জুলাই মাসে এই পশ্চিমবঙ্গের মানুষের যেভাবে সর্বনাশ করেছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিকভাবেই অন্যায় হয়েছে, হিন্দু মুসলমান সবার সর্বনাশ হয়েছে। এই সর্বনাশের পর আমার মুসলমান ভাইরা তাদের ভোট দেবেন আমরা ধরেই নিলাম, তাই এদের নিয়ে কোনো কথা বলছি না। তো সবাই বলেছেন যে উনি একটু মাস্কা মারতে গিয়েছিলেন, এটাকে বলে একটু যত্ন আত্তি করে আমার ওপরে কঠিন স্টেপ নিও না, তাহলে সবাই আমরা জেলে চলে যাব। এই ধরনের নাকি অনেক লোক বলেছেন। তাদের কথাবার্তা শুনে আমি এটাই শুনতে পেলাম। এবং শুধু তাই নয়, আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে, যে ভদ্রমহিলা, যে সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় চেয়ারে বসে, যিনি পুলিশ মন্ত্রী হয়ে আইনের রক্ষাকারী পুলিশকে যারা আইন ভাঙছে তাদের জন্য ব্যবহার করেন, তিনি কিনা বলছেন, কাকে বলছেন? আপনাকে আমাকে নয়, সারা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আইন নিয়ে জ্ঞান দিচ্ছেন কিভাবে তিনি বিচার করবেন। আমার মনে হয় চন্দ্রচূড় বাবু, সম্মানীয় প্রধান বিচারপতি, তিনি বোধহয় ওই কথা শোনার পর থেকে আজ অবধি, আজ কেন, যতদিন এই চেয়ারে থাকবেন উনি রাত্রিবেলা ঘুমোতে পারবেন না, থেকে থেকেই ধরপর করে উঠে বসে পড়বেন। ওনার যারা শিক্ষক ছিলেন, যাদের কাছ থেকে উনি আইন কানুন শিখেছেন, পড়েছেন, এত বড় দেশের গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, তিনি যাদের কাছ থেকে যা যা আইন কানুন বিচার শিখেছেন তা আসলে পূর্ণ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যারা প্রত্যেক মুহূর্তে বলেন আইন আদালত মানি না, আইনের রায় আমি মানি না, যার ভাইপো বলেন যে হাইকোর্ট তুলে দেওয়া হোক, তারা নাকি আইন শেখাচ্ছেন প্রধান বিচারপতিকে। আমি জানি না কোন মাত্রা ক্রস করলে তবে লজ্জাহীনতাকে স্বীকার করা হয়। আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনা টেলিভিশনে দেখবার পরে সেদিন ঘুমোতে পেরেছিলেন কিনা। প্রচুর মানুষ বলেছেন যেহেতু জুলাইতে যে অর্ডারগুলো হাইকোর্ট দিয়েছে, যেভাবে তৃণমূল চুরি দুর্নীতি করেছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেটা চাকরি সংক্রান্ত বিষয় বলুন, অযোগ্যদের চাকরি দেওয়া, সুপার নিউমেরিক পোস্টের মাধ্যমে আম এবং আমরাকে মিশিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করে দেওয়া বলুন, এই এসএসসিকে কোলে বসিয়ে যেভাবে রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরির মাধ্যমে ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী যার হেড, আমরা মিশিয়ে দেওয়ার জন্য বেআইনি বিষয়কে আইনি করবার চেষ্টা করলেন, যে রায় হাইকোর্ট দিয়েছিলেন, সম্মানীয় বিচারপতিরা দিয়েছিলেন, সেইটাকে আটকাবার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছিল তৃণমূল। সেটা জুলাইতে রায়।
2011 সাল থেকে 2024 সাল অবধি এই 13 বছরে এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যেটা আমাদের পাওয়ার কথা, আদার ব্যাকওয়ার্ড ক্লাস মুসলমান সমাজ বা অন্য সম্প্রদায়ের মধ্যে নেই। মুসলমান ভোটটাকে অন্যায়ভাবে বেআইনিভাবে কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক হিসেবে জেতবার জন্য লাগাতারভাবে যারা ওবিসি নয় হিন্দু ধর্মের মধ্যেও তাদের এবং মুসলমান সমাজকে যে লাগাতার ওবিসি সার্টিফিকেট দিয়ে গেছেন, সেটা যে সম্পূর্ণ বেআইনি সেটা হাইকোর্ট প্রমাণ সহকারে দেখতে পেয়েছে এবং সেটাকে বাতিল করে দিয়েছে। যে তৃণমূল আমলে যা যা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সবকটাই বাতিল হলো, সেই রায়টাও আছে সুপ্রিম কোর্টে। আরও অনেক মামলা ঝুলে রয়েছে, চুরি জোচ্চুরি, কার কত সম্পত্তি ইত্যাদি প্রভৃতি নিয়ে। সেইটাকে আটকাবার জন্য যেহেতু এটা ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় সম্মানীয় প্রধান বিচারপতি, তার এখতিয়ারের মধ্যেই হবে, তাই লোকে বলেছেন যে একটু মাস্কা মারতে গেছিলেন বা তেল লাগাতে গেছিলেন। আমি জানি না যদি জ্ঞানটা যেভাবে দিয়ে ফেলেছেন তাতে আসলে হিতে বিপরীত হলো না হিতে হাতি বেরোলো, সেই উত্তর তো সময় দেবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা নোটিশে হঠাৎ করে চোখের সামনে ত্রিপল রাস্তায় দেখতে পাচ্ছেন না, 13 বছর ধরে আমি জানি না উনি কি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাচ্ছেন, তাই চোখে ভুল দেখছিলেন। এই কারণটা বলছি, কারণ ওনার ঘরের ভাইপো, ওনার প্রিয় ভাইপো, লোকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায় বেচারা এমপি, যার বাড়ি নেই গাড়ি নেই, অথচ চোখের চিকিৎসা করাতে যান পৃথিবীর সব থেকে ব্যয়বহুল আমেরিকার একটি হাসপাতালে, যেখানে টাটা বিড়লাও যেতে ভয় পায়, এত গরিব সে। তার সঙ্গে কি মুখ্যমন্ত্রী এর মধ্যে ওখানে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যসাথী কার্ডে চোখের চিকিৎসা করাননি, করাতে ভয় পেয়েছেন, বুঝে গেছেন যে ওটা গল্পের কার্ড। সেই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর গিয়ে হঠাৎ করে চোখের সামনে, যেখানে উনি নিজেই বলেছিলেন চাকরি নেই তো কি, 1000 টাকা নাও, ভাঁড় কেনো, চা বানাও বসে পড়ো, ঘুগনি বানাও বসে পড়ো, ঝালমুড়ি বানাও বসে পড়ো, চপ শিল্প গড়ে তোলো বসে পড়ো, যাদের বসালেন, যাদের পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য, কলকারখানা না থাকার জন্য, চাকরি বাকরির ক্ষেত্রে অপদার্থতার জন্য, শিক্ষিত ছেলেমেয়ের এই রাজ্য ছেলে চলে যাবার জন্য যারা পড়ে রয়েছেন, তারা আজকে ফুটপাতে বসছেন। তারা কি সাধে বসছেন? পেটের জ্বালায় বসছেন। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে হলো, আহা, চোখের সামনে এইসব লাল কালো ত্রিপল, এগুলো খারাপ, মানুষের কি অসুবিধে হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে অসুবিধে হচ্ছে মুখ্যমন্ত্রী আপনার দলের চুরি জোচ্চুরি, নোংরামি আর তালিবানি অহংকারী শাসনকে দেখে। আপনি যাদের ফুটপাতে বসালেন তাদের পেটে লাথি মারলেন। কারণ কি, শহরাঞ্চলে আপনাদের ভোট দেয়নি শহরের মানুষ, শুধু কলকাতা শহর নয়, যেগুলো স্মল টাউন অন্যান্য জেলায় রয়েছে সেখানেও। তাই আপনি বুলডোজার দিদি হয়ে নেমে পড়লেন। ইউপিতেও বুলডোজার চলে, সেগুলো চলে হচ্ছে বেআইনি বাড়ি ভাঙতে, যেগুলো কর্পোরেশনের আইনের বাইরে, ক্রিমিনালদের বাড়ি ভাঙতে, যারা শুট আউট করতো, দাদাগিরি করত। আর পশ্চিমবঙ্গে আপনার ব্যর্থতার জন্য, এর আগে সিপিএম এই ব্যর্থতা শুরু করেছিল, কারখানাগুলো বন্ধ করেছে, লোকজন কাজ করে খাবে সৎপথে, তাই রাস্তায় বসেছে। এতদিন ধরে বসেছিল, আপনার কর্পোরেশন কি ঘুমোচ্ছিল? আপনি তো সবার মন্ত্রী, আপনি বাড়ির পিসিমা ঠাকুমার মতো গল্প করছেন, এ খারাপ ও খারাপ, নাকি আপনি সাংবাদিক রিপোর্টিং করে দেওয়াটা আপনার কাজ? আপনার কাজ তো পড়েছে তাদের যারা যারা অন্যায় করছে, আপনি নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করবার জন্য, ধোয়া তুলসী পাতা প্রমাণ করবার জন্য আপনি আপনার এমএলএদের নামে গালাগাল করছেন, আপনি পুলিশের নামে গালাগাল করছেন। ঠিক যেভাবে ইলেকশনের আগে
আপনার এমএলএরা সব দোষী, ভুল করে ফেলেছে, আমাকে দেখে ভোট দিন। সেই 2026-এর আগে খেলায় নামছেন শহরের ভোট ফিরে পেতে। নোটিশ দেবেন না, জানাবেন না, 13 বছর পর হঠাৎ করে চোখ খুলে গেল, নাকি কোন পক্ষের কথায় আপনি হঠাৎ করে লাফিয়ে পড়লেন? পশ্চিমবঙ্গের মানুষ নির্বোধ নয় সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি আগুন নিয়ে খেলছেন। রুদ্রদা, এই যখন হকার উচ্ছেদের প্রশ্নে আসলেন তখন একটু জিজ্ঞাসা করি যে গড়িয়াহাট বা শ্যামবাজার, হাতিবাগান এই সমস্ত জায়গার হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন এবং নবান্নে আমরা দেখলাম কি রুদ্রমূর্তি তিনি ধারণ করেছিলেন, নিজের দলের লোকজনকেই তিনি ছাড়েননি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এমন এরিয়াগুলোতে উনি হকার উচ্ছেদের অভিযানে নামলেন যেখানে বেশিরভাগই সংখ্যালঘুরা নেই, সংখ্যাগুরু হিন্দুরা রয়েছেন, কিন্তু খিদিরপুর বা রাজাবাজার এই জাতীয় এলাকা যেখানে সংখ্যালঘুদের আধিক্য বেশি, সেই সব জায়গায় তো উনি হকার উচ্ছেদের কোনো কথা বলেন, কিন্তু সেই জায়গাগুলো যথেষ্ট ঘিঞ্জি, যথেষ্ট অপরিষ্কার। দেখুন, এই জায়গাগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্নতা যা ওনারা বলছেন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় আবর্জনা তো তৃণমূল ক্রিমিনালেরা। মুখ্যমন্ত্রীকে বুলডোজার চালাতে গেলে তো নবান্নই গুঁড়িয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গের সবথেকে জঞ্জাল, যারা পশ্চিমবঙ্গের মানুষের অধিকার, হিন্দু মুসলমানের অধিকার, চাল ডাল রেশন চাকরি যারা লুট করছে, তারাই তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় জঞ্জাল। তারাই তো পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি অপরিচ্ছন্ন করেছে, নোংরা করেছে, কলুষিত করেছে ভারতবর্ষের অন্য রাজ্যের কাছে, ভারতবর্ষের বাইরে। তাদের হোতাকে কার এরূপ প্রেরণায় এই সমস্ত জ্যান্ত জঞ্জালরা জন্মায়? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বুলডোজার চালাতে গেলে আগে তো নবান্ন দিয়ে শুরু করতে হবে ওনাকে, এটা তো অনেকেই বলছেন। তাই সংখ্যালঘুরা যেখানে রয়েছেন, যাদের ভোটে উনি ক্ষমতায় রয়েছেন, সেখানে একটু তুতু 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 ম্যায় 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 একটু হচ্ছে, লোক দেখানো। বাকি হিন্দুরা কেন বিজেপিকে ভোট দিচ্ছে, এটাই হচ্ছে তার রাগ। বেশি করে রাগ হচ্ছে হিন্দিভাষী হিন্দুদের, কারণ তিনি ধরেই নিয়েছেন যে হিন্দিভাষী হিন্দুরা রাম ঠাকুরের পুজো করে, তাই বিহার ইউপি বাইরের লোক এসে ভরিয়ে দিচ্ছে এই কোনো এক পক্ষের মতো। তারা যে কথা বলছে সেই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। আরে ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি হিন্দুরাই আপনার চুরি জোচ্চুরিকে দেখে, যেটা একটা ভদ্রলোকের গা করকর করা উচিত, বারবার এই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন বলেই আপনার বিরুদ্ধে, এবং আপনি সবার মাথা, যতই আপনি বলুন না কেন, আপনার কাউন্সিলররা চুরি জোচ্চুরি করছে, তোলাবাজি করছে, পয়সা নিয়ে হকার বসাচ্ছে, সব তো আপনিই করাচ্ছেন বলে হচ্ছে। আপনি শুধু তো মুখ্যমন্ত্রী নয়, একটা দলের সর্বৈব মাথা। আপনি নিজেই বলেন পশ্চিমবঙ্গের কে কোথায় বাড়িতে ভাত খাচ্ছে না ডাল খাচ্ছে, সব খবর আপনার কাছে আছে। তাহলে আপনার দলে কে চুরি করছে, কে জোচ্চুরি করছে, কে লোক বসাচ্ছে, কত টাকা তোলাবাজি করে আপনি দলের পকেটে পুচ্ছেন, সবই তো আপনি জানেন। আপনাকে কে বললো যে পশ্চিমবঙ্গের মানুষ জানে না যে সবার মাথা আপনি? সবাই তো বলে। আপনি কোন ক্রিমিনালকে ধরে কড়া শাস্তি দিয়েছেন পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসাবে? এত অন্যায়ের পরে দেননি। সেই জন্যই মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। আমার মনে হয় ক্ষমতায় সবাই আসে এবং চলে যায়, যে কোনো রাজনৈতিক দল, কিন্তু যাবার আগে পশ্চিমবঙ্গের এই রকম সর্বনাশ কেউ করেননি। আপনি হঠাৎ করে শুকনো জমিতে আসানসোলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা অফিস, সেখানে নোটিশ নিয়ে আপনি কর্পোরেশনের লোক পাঠিয়ে দিয়ে বললেন ভাঙতে। বললেন নাকি ওখানে পুকুর ছিল, এলাকার লোক বলছে কোনোদিন এখানে পুকুর ছিল না। এত রাগ আরএসএস এর উপরে। আপনি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন যে কোনো একটা রাজনৈতিক দল আসানসোলে অফিস করেছে। আরএসএস রাজনৈতিক দল নয়, বরং বলুন যে তারা সেবামূলক কাজ করে, তারা চুরি জোচ্চুরির পক্ষে কথা বলে না, তারা মানবতার পক্ষে কথা বলে। সেবা ভারতী বা বিদ্যাভারতীর মতো এই প্রতিষ্ঠানগুলো যারা গরিব মানুষকে পড়াশোনা শেখাচ্ছে, বইপত্র দিচ্ছে, চাল ডাল দিচ্ছে, রোদ ঝড় বৃষ্টিতে মানুষের পাশে রয়েছে, তারা কেন চুরির পক্ষে কথা বলছে না? তাই আপনার রাগ, তাই আপনি আরএসএস এর আসানসোলের অফিস ভেঙে গুঁড়োতে চাইছেন।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সত্যিকে ভেঙে গুঁড়াতে চাইছেন আপনার পুলিশকে দিয়ে, আপনার দলদাস কর্মচারীদের দিয়ে। এইভাবে তো টিকে থাকা যায় না। সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ভালো মানুষ রয়েছেন তাদেরকে চেপে দিয়ে, তাদের মধ্যেই যারা খারাপ লোক রয়েছে তাদেরকে উস্কানি দিয়ে নেতা মন্ত্রী তৃণমূলের সম্পদ বানিয়ে 2-1টা ইলেকশন জেতা যায়, 26 জেতা যাবে না। সবাই ক্ষমতায় আসে আবার চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে এইভাবে বাংলার সর্বনাশ, বাঙালির সর্বনাশটা করে দিয়ে যাবেন না। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ করছেন যারা হকাররা। তারা বলছেন যে যে জায়গায় তারা বসছেন, ডালার যে জায়গাটা, সেই জায়গাটা নাকি ফিরহাদ হাকিম নিজেই দিয়েছেন। এবং অনেকের বক্তব্য যে কলকাতা কর্পোরেশনের লিখিত চুক্তিপত্র পেয়েই তারা ওখানে বসছেন। আবার অন্যদিকে মাঝেরহাটে যাদের বাড়িঘরদোর গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ আরও মারাত্মক। তারা বলছেন যে যখন পুলিশ এসে গুড়িয়ে দেবে বলছে, ফিরহাদ হাকিম নাকি তখন বলেছেন সেই সব মানুষদেরকে যে পুলিশকে ধরে পেটাতে। মানে যেখানে পুলিশ মন্ত্রীর আদেশেই পুলিশ নিশ্চয়ই এসব কাজ করছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, সেখানে সেই পুলিশ মন্ত্রীর যারা অনুগত পুলিশ তাদেরকে পেটাতে বলছে সেই মন্ত্রীরই আর মানে মন্ত্রিসভার আরেকজন ক্যাবিনেট মিনিস্টার। না, এটা তো তৃণমূলের পরম্পরা। দেখুন, এটা সাংসারিক একটা দল। আপনারা কেন এটাকে রাজনৈতিক দলের মতো ভাবছেন আমি জানি না। পশ্চিমবঙ্গের বহু মানুষ স্থির দৃঢ় বিশ্বাস তাদের হয়ে গেছে যে এটা পিসি এবং ভাইপোর একটা সাংসারিক দল। হ্যাঁ, এটা রাজনৈতিক দলের তারা বাইরে বাইরে তকমা রেখেছে। তো যেভাবে অনুব্রত মণ্ডল পুলিশকে পেটাবার নিদান দিতেন, সেটা জানবার পরেও মুখ্যমন্ত্রী তাকে আরও অন্যান্য ধরনের অনুপ্রেরণা দিয়ে গেছেন চুরিতে, যে কারণে বেচারা তৃণমূলের জন্য চুরি করতে গিয়ে ওই দুলা সেনের নিয়ম অনুযায়ী তৃণমূল নেত্রী যা ঝাড়বেন 75 দলকে দেবেন আর 25 নিচে রাখবেন, সেই কাজ করতে গিয়ে একা ফেঁসে মেয়েকে নিয়ে তিনি তিহার জেলে উন্নয়ন এখন কম্বল জড়িয়ে বসে রয়েছে। তো এই কথাই তো ববি হাকিম বলছেন। ববি হাকিম যা বলছেন, তৃণমূল দলকে সম্মান করে যা যা বলা উচিত তাই তাই তিনি বলেছেন বা বলেন। আর এমনি ববি হাকিমের মানসিক যন্ত্রণা চলছে শুনেছি। ওই দলেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় না ববি হাকিম বড়, সেই নিয়ে রোজ অশান্তি নাকি চলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ঠিক করতে পারেন না তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নেবেন নাকি ববি হাকিমের পক্ষ নেবেন। কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেছে যে রাজ্য অপশাসিত পদ্ধতিতে চলা, এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে রয়েছেন ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে রয়েছেন পুরো পার্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ সম্পত্তি ভাগ করে দিয়েছেন। কিন্তু ববি হাকিম তিনি তার এই হকার বসানো, হকা উচ্ছেদ, পুলিশকে মারো, গার্ডেন রিচে বেআইনি নির্মাণ, এই খিদিরপুর এরিয়াকে জঞ্জাল করে দেওয়া, এই সব বিষয়ে যা যা অভিযোগ তার উপরে থাকুক না কেন, সেগুলোর বাইরে গিয়েই বলছি যে তিনি যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই করছেন। এবং তিনি বুঝে গেছেন যে আমি এই দলে কোনোদিন দ্বিতীয় হতে পারবো না, তাই তিনি মানসিক যন্ত্রণায় রয়েছেন। তাই তিনি কখন কি বলছেন, তৃণমূলেরই লোকজন আমায় বলছে যে আমাদের কারুর মাথা ঠিক নেই গো, কিন্তু একটা ব্যাপারে ঠিক আছে, মন দিয়ে চুরিটা করতে হবে। আর সংখ্যালঘুর ভোটটা নিয়ে মানুষকে ভয় দেখিয়ে তালিবানি শাসনের কথা বলে আসলে পুরো পশ্চিমবঙ্গটাকেই মিনি পাকিস্তান থেকে বড় করে ধানি পাকিস্তান বানাতে হবে। অমর্ত্য সেন একটা কথা বলেছেন যে লোকসভা ভোটের যা ফলাফল তা থেকেই প্রমাণিত যে ভারত মোটেও হিন্দু রাষ্ট্র নয়। কি বলবেন? দেখুন, অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি, কিন্তু ওনার তো বয়স হয়েছে। তারপরে উনি অধিকাংশ সময়টাই বিদেশে কাটান, পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে উনি থাকেনও না। আর বিভিন্ন ধরনের ম্যাগাজিন রয়েছে, সেটা ডিজিটাল মাধ্যমেই আসুক না কেন, ইউটিউবের মাধ্যমেই আসুক না কেন, তাদের মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যম রয়েছে, তারা কখনো কোনো একটা দলের পক্ষে কথা বলে, কেউ ও দলের পক্ষে কথা বলে, কেউ ওই দলের মতামতকে পছন্দ করে বা কেউ এই দলের
বা এই সরকারের কর্মপদ্ধতিকে পছন্দ করে। তিনি যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে তার তেমন কোনো কানেকশানই তিনি রাখেন না, একে অত্যন্ত বয়স হয়েছে, এই বয়সে মানে উনি ঠিকভাবে দাঁড়াতে পারেন না, অত্যন্ত প্রণম্য ব্যক্তি। তাই উনি কি বলে ফেলছেন এটাকে নিয়ে কোনো সমালোচনা করা উচিত নয়। যথেষ্ট বয়স হয়েছে, আগামী সময়টা যেন তার রোগ ব্যাধি ইত্যাদি প্রভৃতিতে না কাটুক, এইটুকু আমরা চাই। উনি যা বলবেন সেই বিষয়তে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ নিয়ে যদি উনি কোনো কিছু বলেন তো কোনো তির্যক মন্তব্য ওনার জন্য করা উচিত নয়। ওই বয়সে আমার বাড়িতে দাদু জেঠুরা তারাও যথেষ্ট শিক্ষিত ছিলেন, ডাক্তার ফাক্তার ছিলেন, তারা তো ওই কুণাল ঘোষের মতোই রাত্রিবেলা গুড মর্নিং বলতেন। তো তাই অমর্ত্য সেন যেটা বলছেন, ওনার বয়স হয়েছে, উনি একজন সম্মানীয় ব্যক্তি, ওনাকে টানাটানি করতে হবে না। উনি একটু তৃণমূলের যারা চোর ছেঁচড় রয়েছে তাদের ভালোবাসেন বলেই উনি একবারও তৃণমূলের দুর্নীতিতে পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক অবস্থায় খারাপ জায়গায় গেছে এইটা কোনো দিন যখন শরীর ভালো ছিল তখনও বলেননি। এইটুকু সব বাঙালি দেখেছেন। কুণাল ঘোষকে যখন টানে রুদ্রদা, তখন কুণাল ঘোষেরও একটা বক্তব্য বলি যে সায়ন্তিকা নাকি ভয় পাচ্ছেন রাজভবনে যেতে, এবং কুণাল ঘোষ মানে হুঁশিয়ারি দিয়েছেন যে বোসের আনটোল্ড স্টোরি নাকি উনি ফাঁস করে দেবেন যদি না জট কাটে। তাহলে কি এমন আনটোল্ড স্টোরি কুণাল ঘোষ জানেন যেটা তিনি ফাঁস করে দেবেন বলে? এটা বইয়ের ডক্টর শান্তনু সেনকে জিজ্ঞেস করতে হবে। কুণাল ঘোষ, দেখুন কুণাল ঘোষ কিন্তু জানে যে 26-এর তৃণমূল সরকার থাকছে না, পড়ে যাচ্ছে। কুণাল ঘোষের জ্ঞান কিন্তু বিরাট। এখন আনন্দ বোসকে উনি ওনার কালী পুজোয় না কি পুজোয় নেমন্তন্ন করে উনি কি কাণ্ড ঘটিয়ে রেখে দিয়েছেন এ তো আমরা জানি না। এটা মহামান্য রাজ্যপাল এবং মহাপুরুষ কুণাল ঘোষই বলতে পারবেন। সায়ন্তিকা একজন ইলেকশনে জিতেছে, এবার শপথ সে কেন নিতে যেতে চাইছে না, রাজভবনে কিভাবে রাজভবনের গরিমা তিনি নষ্ট করছেন, সংবিধানের গরিমা কেন নষ্ট করে তিনি এই খেলার মধ্যে নিজেকে যুক্ত করে নিজের জটিলতা বাড়াচ্ছেন, তা সায়ন্তিকাই বলতে পারবেন। আমি এটা বলতে পারি কুণাল ঘোষের দেখুন কাজ হচ্ছে জটিল করা যে কোনো সহজ জিনিসকে। উনি নিজেও বলেছেন যে একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমি কত কি শিখতে পেরেছি ইন্টারভিউটা থেকে, যে অন্য দলকে আক্রমণ করা এটাই আমার কাজের পক্ষে পড়ে, আর আমার দলের ছোট ভালোটাকে বড় ভালো করা বা বেশি ভালো করে তুলে ধরাটাই আমার কাজ, এবং অপোজিশনের সামান্য খুঁতটাকে বড় কিছু করে তুলে ধরাটাই একজন মুখপাত্রের কাজ হিসেবে মেনে নেওয়া হয়। তো সুতরাং উনি যে কথাগুলো বলেন সেই কথা উনি কেন বলেন, তার মধ্যে সত্যি কতটা, মিথ্যে কতটা, বানানো কতটা, বাড়ানো চড়ানো কতটা, সেটা তো মহামান্য কুণাল ঘোষের ঠোঁট ফুলিয়ে দেওয়া ইন্টারভিউগুলো থেকেই আপনি বা আপনারা জেনে গেছেন। উনি নিজেও জানেন যে উনি কোন কোন কথা মিছিমিছি বলেন। উনি মিথ্যে কথা বলতেই ভালোবাসে, উনি সুইট মানুষ। আপনি যেহেতু একজন অভিনেতা সেজন্য আপনাকে স্পেসিফিক্যালি শুধু অভিনেতা হিসেবে এই প্রশ্নটা করছি যে সুদীপা রান্নাঘর একটা খুব জনপ্রিয় টেলিভিশন শো ছিল, এবং ইতিমধ্যেই দেখা গেছে যে ঈদের মরশুমে সুদীপা বাংলাদেশের একটি রান্নার শোতে গেছিলেন এবং সেখানে গরুর মাংস খাওয়া নিয়ে বিভিন্ন মানে একটা একটা চাপানুতোর চলেছে সাধারণ ভারতীয় বাঙালিদের মধ্যে। তার সঙ্গে সুদীপা সেখানে বেশ কিছু কথা বলেছিলেন যে তার ফ্রিজ তিনি কেমন করে পরিষ্কার করেন, বা তিনি বাড়িতে কোনো লোক আসলে তাদেরকে যেসব খাবার তিনি ফ্রিজে রাখতে চান না সেগুলো তাদেরকে কীভাবে সার্ভ করে দেন একটা দারুণ প্ল্যাটার বানিয়ে, এবং এইভাবে ফ্রিজটাও পরিষ্কার হয়ে যায় আর খাবারটাও উঠে যায়। এই সব কথাগুলো বলাতে সমাজ মাধ্যমে একটা বিরাট বড় আগুন জ্বলে উঠেছে এবং তারা সকলেই সুদীপাকে বয়কট করছেন, বিভিন্ন রকম কথা বলছেন। এমনকি সুদীপা এসে ক্ষমা চাওয়ার পর লাইভে এসে ক্ষমা চেয়েছেন, তারপরেও তার ছেলে মৃত্যু কামনা করা, খারাপ কথা বলে ইত্যাদি, এই ট্রোলিংয়ের বন্যা চলছেই। একজন অভিনেতা হিসেবে আপনি কি বলবেন? দেখুন সুদীপা তো সেই অর্থে অভিনেত্রী নন। এখন আপনি যদি ধরুন আপনি একজন সাংবাদিক বা এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেটাকে সঞ্চালনা বলে, অ্যাঙ্কারিং।
সুদীপা দেবী পরিচিতি পেয়েছিলেন কিন্তু একটা রান্না করার শো সেখান থেকে তিনি পেয়েছিলেন, তো সেটাই তাকে পরিচিতি দেয়। এবার তিনি মাঝখানে বাংলাদেশে গিয়ে সেখানে গরুর মাংসের একটি পদ রান্না চলছিল, সেটা নিয়ে তিনি প্রশংসা করছিলেন। তাকে ভারতবর্ষের মানুষ, অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মানুষ তার যে রান্নার শো সেটার জন্য তাকে ভালোবেসেছেন, জনপ্রিয় বা পরিচিতও করেছেন। এবার সুদীপা দেবী সেই সেন্টিমেন্টটা কোথাও ভুলে গিয়ে নিজে একজন সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু হয়ে তিনি গরুর মাংস রান্না করার শোকে বাংলাদেশ, যেখানে তাদের দেশে একই ভাষা হলেও ওটা তাদের দেশে সাধারণ ব্যাপার গরুর মাংস খাওয়া, কিন্তু আমাদের দেশে তো নয়। বাংলা বলি বলে আমার দেশের যে আইন কানুন, বাংলাদেশেরও তো সেই আইন কানুন নেই। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ইসলামিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ ইসলামিক রাষ্ট্র, মনে রাখতে হবে কথাটা। তাই আমাদের ওপার বাংলায় যে অভিনেতা অভিনেত্রী প্রচুর বন্ধুবান্ধব রয়েছেন, আমাদের মনে আছে যে এইখানে মদন মিত্রের হয়ে প্রচারে কোনো একজন অভিনেতা যিনি বাংলাদেশ থেকে এসে আমাদের এখানে অভিনয় করতেন, আমার খুব পছন্দের একজন অভিনেতাও ছিলেন উনি, এবং খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি মদন মিত্রের হয়ে যখন প্রচারে বেরিয়ে পড়েন, অন্য দেশের নাগরিক হয়ে আমার এখানে নির্বাচনী প্রচারে সরাসরি যুক্ত হওয়াটা বেআইনি, দুদেশের ভাষা বাংলা হলেও। তাই তাকে ফিরে যেতে হয়, তিনি আর এখানে কাজ করতে আসতে পারেন না। অন্যান্য শিল্পীরাও বাংলাদেশ থেকে এখানে এসে কাজ করছেন, এখানে সিনেমায়, ওয়েব সিরিজে, আমাদের এখান থেকেও শিল্পীরা যায়। কিন্তু আমি এখান থেকে যেমন ওই দেশে মদ ওপেনলি বিক্রি হয় না যতদূর আমি জানি, কিন্তু আমার দেশে হয়। যদি এখন আমি আমার দেশের মতোই ওখানে মদ নিয়ে সেই আচরণটা করি, তাহলে তো আমায় ওই দেশে গ্রেপ্তার হতে হবে, ট্রোলের শিকার হতে হবে, তির্যক কথা আমায় শুনতে হবে। কারণ ওই সমাজ এমনটা নয় যে বাংলাদেশের কোনো মানুষ তিনি লুকিয়ে বা চুরিয়ে কোনোদিন মদ্যপান করেননি। আমি শুনতে পাই অনেক মানুষই নাকি করেন, জানি না সত্যি মিথ্যে, কিন্তু সেটা তো আমার দেশের নিয়ম। আমরা যতই এপার বাংলা ওপার বাংলা বাংলায় কথা বলি, দু দেশের তো আবেগগুলো আলাদা আলাদা, লোকাল যে সেন্টিমেন্ট বা আবেগ। ওখানে দুর্গাপুজোর আগে ঘটা করে দুর্গার মূর্তি ভেঙে দেওয়া হয়, আমি ভুল বলছি না তো? মা দুর্গাকে ভেঙে তছনছ করে গুঁড়িয়ে দেওয়া হয়। এখানেও কিছু লোক সেটা দেখে অনুপ্রাণিত হয়ে দু এক জায়গায় সেটাও করেছে, হিন্দু দেবদেবীদের মূর্তি ভেঙে দেওয়া। তো যাই হোক, সেন্টিমেন্টগুলো আলাদা, আইন কানুনগুলো আলাদা। সুদীপা দেবী আমাদের দেশে যে নিয়ম, হিন্দুদের যেখানে আবেগ জড়িয়ে রয়েছে, তিনি একজন হিন্দু হয়ে গিয়ে ওই গোস্তের গরুর মাংস যে রান্না হচ্ছিল তার প্রশংসা করেছিলেন, যেটা যন্ত্রণা দিয়েছে তার যারা দর্শক, যারা আজকে থেকে নয় বহু বছর ধরেই গো মাতা বলে পুজো করেন। তো ফলত তারা যন্ত্রণা পেয়েছেন, এবং সুদীপা দেবীকে যারা প্রশংসা করেছেন তারাই, এটা হতে পারে তার অসতর্কতার জন্য, হতে পারে তিনি বাংলা ভাষায় কথা বলতে গিয়ে হয়তো খেয়াল করেননি, হতে পারে তিনি ওই জায়গায় তিনি হয়তো বলেননি
যে না গোস্ত রান্নার গরুর মাংস রান্নার সময় আমি থাকবো না, উনি বলতেও পারতেন যে কেউ তো ওনার কাঁধে বন্দুক রাখেনি, বা হয়তো উনি এটাকে সেইভাবে বুঝতে পারেননি, ফলে ঘটনাটা ঘটেছে এবং যারা সনাতনী রয়েছেন তাদের ধাক্কা লেগেছে, তাদের ধর্মে বিরাট আঘাত লেগেছে, তাই তারা বিভিন্ন রকম কমেন্ট করেছে। না, আমি এই কমেন্ট করার মধ্যে কখনো পর্যন্ত তার পরিবারের কারুর মৃত্যু কামনা বা এই ধরনের কথাবার্তা বলা, আমি এগুলোকে মানে ঠিক বলে মনে করি না। ডেফিনেটলি সমালোচনা নানান ভাষায় করা যায়, কিন্তু এই কথাগুলো না বললেও হতো। তবে যে কাজটা উনি করে ফেলেছেন আমার মনে হয় সেটা অনিচ্ছাকৃত। আমি জোর করে সুদীপা দেবীর পক্ষ নিচ্ছি না। অনেক সময় কিছু ঘটনা ঘটে যায়। আমি ওই বাংলাদেশি যে অভিনেতা আমার এখানে এসে অভিনয় করত, যার সঙ্গে মদন মিত্রের পরিচয় ছিল, তিনি অত্যন্ত বাংলা টেলিভিশন সিরিয়ালে জনপ্রিয় ছিলেন, এবার তিনি মদন মিত্রের সঙ্গে উঠে পড়েছেন, চেনা পরিচয় ছিল বলে, কিন্তু তিনি যেটা বেআইনি এটা জানতেন না, তাই তাকেও ট্রোলের শিকার হতে হয়েছে। এ হয়। তবে এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো একটা ঘটনা। এক্ষেত্রে যারা আমরা বিভিন্নভাবে মানুষের কাছে পরিচিত হই, যে মানুষই হন না কেন, তাদেরকে না মানুষ নিখুঁত বলে ভাবতে চায় এবং দেখতে চায়, যেটা হয়তো সবসময় আমাদের হয়ে ওঠা সম্ভব নয়। আমরা তো কেউ উপরওয়ালা নই, ঈশ্বর নই, তাই আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ভুলও হয়ে যায়। কিন্তু মানুষের প্রত্যাশা এটা হয়ে যায় যে যাদেরকে পাবলিক ফিগার মনে করছে, বা যারা সাধারণ জনগণের ভালোবাসা আশীর্বাদ নিয়ে যারা পরিচিত হন বা বিখ্যাত হন বা বড় হন, সাধারণ মানুষ কিন্তু মনে করেন যে তার উপরে কথা বলার আমার অধিকার আছে, কেন আমি তাকে জনপ্রিয় বানিয়েছি। এখন এই যন্ত্রণাটা কিন্তু আনন্দের মাঝখানেও একটা লুকোনো যন্ত্রণা, যে মানুষ একটু কড়াভাবে তো দেখতে চাইবে, বিশেষ করে যখন এই ধরনের এমনিতেই হয়ে যায়। আমাদেরও কি ট্রোলড হতে হয় না? সবাইকেই হতে হয়। আপনি যখন পৃথিবীতে জন্মেছেন, আপনি ভালো কাজ করুন, খারাপ কাজ করুন, অর্ধেক মানুষ আপনাকে পুরোটা চিনে না জেনে আপনাকে এত ভালো বলবে অতটা ভালো আপনি নন। আবার অর্ধেক মানুষ রয়েছেন যিনি আপনাকে পুরোটা না চেনে না জেনে আপনাকে এত দাগিয়ে দেবে, এত খারাপ কথা বলবেন, অতটা খারাপও আপনি নন। সোশ্যাল মিডিয়ার অসম্ভব রকম উপকারিতা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ আছেন তারা অল্প জিনিস একটুখানি জেনে, তিনিও ব্যস্ত, অনেক কমেন্ট করে দেন, যেটা হয়তো ঠিক নয়। আবার অনেক সময় অনেকের ব্যক্তিগত জীবনে অনেক যন্ত্রণা থাকে, সেই রাগ তিনি অন্য কোনো জায়গায় প্রকাশ করতে পারেন না। যখন দেখেন যে 5 জন একে গালাগাল দিচ্ছে, আমি একটু গিয়ে দিয়ে আসি। আমি বাজি রেখে বলতে পারি যে অনেকেই কাউকে সমালোচনা করবার লাইন লেখার পরে ভালো করে খোঁজ নেন যে এই আসলে ঘটনাটা কী ছিল, বা অনেকে জানেনই না। বাকিরা যেমন জেনে সমালোচনা করেছেন, হয়তো তার ভাল লাগেনি। দেখুন, আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি, আপনি চিংড়ি খেতে পছন্দ করেন। আপনি আমাকে ইলিশ খেকো বলে গালাগাল দিচ্ছেন, আমি এই চিংড়ি খেকো বলে গালাগাল দিচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে হয়, ঘটি বাঙাল নিয়ে প্রবল একটা মিষ্টি তর্ক হয়, কিন্তু আক্রমণ করতে আমরা ছাড়ি না। খেলার মাঠে গালাগাল সবাই শোনে, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। আসলে কি সবাই সবাইকে কথাটা বলছে? না। তার ইচ্ছা ছিল যে আমার দলের এই প্লেয়ার একটা দারুণ গোল দেবে, কেমন ব্যাট চালাবে, এটাতে 6 হবে। সে কোনোদিন মাঠে নামেনি, হয়তো সে হয়তো ডিউস বল তার মুখে লেগে যেতে পারত, কিন্তু তার মনে হয়েছে আমি যাকে ভালোবাসি সে 6 মেরে দেবে। মারতে পারেনি, অমুকের বাচ্চা বলে স্টেডিয়াম থেকে গালাগাল দিচ্ছে। সহ্য করতে হয় এটা। কিন্তু এই পার্টিকুলার
সুদীপা যদি একটু সতর্ক থাকতেন, তাকে যারা ভালোবেসেছেন তারাই কষ্ট পেয়েছেন। কারণ আমার দেশে, আমার রাজ্যে সেখানে তো অধিকাংশ মানুষই সনাতনী, এবং সুদীপা নিজেও সেই ধর্মের একজন মানুষ। তো তাই কষ্ট পেয়ে তারা কিছু কথা বলেছে। অনেকে আবার সেই কথার এত রেগে গেছেন, মাত্রা হারিয়ে এমন কিছু কথা বলেছেন যেগুলো না বললেই বোধহয় ভালো।